প্রতিবেশী দেশটিতে চলমান ষড়যন্ত্র এখন সকল সীমা অতিক্রম করেছে। একদিকে ঢাকার রাস্তায় একই সাথে ফিলিস্তিন ও পাকিস্তানের পতাকা উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে ভারতীয় কাশ্মীরের মুক্তির দাবিতে বিষাক্ত স্লোগান তোলা হচ্ছে। এটি এখন আর কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ। ভারত তার সৈন্যদের আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি করেছে, তা এখন ভারতের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একজন ভারতীয় ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমন একটি নীলনকশা উপস্থাপন করেছেন যা ঢাকা থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত চমকে দিয়েছে। এই ব্যক্তি আর কেউ নন, ত্রিপুরার মহারাজা, যার কেবল ডাকেই সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আলোড়ন সৃষ্টি হতে পারে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দিল্লি যদি সংকেত দেয়, তাহলে ২০ মিনিটের মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ ভেঙে ফেলার ঘোষণাকারী ব্যক্তিকে ছাদগামের সেই পুরনো ইতিহাস কি, যা এখন বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনছে, এবং সেনাবাহিনী না পাঠিয়ে এই প্রতিবেশীকে কিভাবে তার স্থানের কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে। এই ভিডিওতে আমরা পরে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব, তাই দম বন্ধ করে মন্তব্যে জয় হিন্দ লিখে আপনার উপস্থিতি নিবন্ধন করুন। প্রথমে বুঝতে হবে কেন পরিস্থিতি এত উত্তপ্ত এবং হুমকি কতটা গুরুতর। বাংলাদেশের সাহসী উগ্রপন্থীরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা এখন প্রকাশ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্য সেভেন সিস্টার্স দখলের হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জনতার দিল্লি চলো বা কাশ্মীর পাকিস্তান হয়ে যাবের মতো স্লোগান দেওয়ার ভিডিও ভরে গেছে। আমাদের দূতাবাসগুলিতে হামলার চেষ্টা করা হচ্ছে, সেখানে মোতায়েন ভারতীয় কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এই সবই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার লক্ষ্য ভারতকে দুটি ফ্রন্টে জড়িয়ে ফেলা, একদিকে পাকিস্তান এবং অন্যদিকে তার নতুন ছোট ভাই বাংলাদেশ। কিন্তু এই জিহাদি উপাদানগুলি সম্ভবত বুঝতে পারে না যে তারা কার সাথে ঝামেলা করছে। ভারতের কাছে এখন একটি প্রস্তাব আছে, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানচিত্রই বদলে যাবে। যিনি এই প্রস্তাবটি করেছিলেন, তিনি হলেন প্রদ্যোৎ মানিক্যঞ্জেব বর্মা। আপনি যদি উত্তর পূর্ব রাজনীতি অনুসরণ করেন, তাহলে আপনি এই নামটির সাথে পরিচিত হবেন। তিনি ত্রিপুরার টিপ্রা মোথা পার্টির সভাপতি এবং ত্রিপুরার রাজ পরিবারের বংশধর। ভারত স্বাধীনতা লাভের সময় তার বাবা কিরিট বিক্রম মাণিক্য ত্রিপুরার শাসক ছিলেন। প্রদ্যোৎ মাণিক্য এমন একজন ব্যক্তি, যিনি সাধারণত বিজেপির স্থানীয় রাজনীতির বিরুদ্ধে দাঁড়ান এবং আদিবাসীদের অধিকারের পক্ষে কথা বলেন। কিন্তু যখন জাতির কথা আসে, যখন ত্রিবর্ণরঞ্জিত পতাকার কথা আসে, তখন এই মহারাজা সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একপাশে রেখে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এটি নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়। বিজেপি হোক, কংগ্রেস হোক অথবা তার নিজের দল টিপ্রামোথা, সকলকে একত্রিত হয়ে বাংলাদেশকে এমন একটি শিক্ষা দিতে হবে যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। তিনি যে পরিকল্পনাটির রূপরেখা দিয়েছেন তা এতটাই বিপজ্জনক এবং সুনির্দিষ্ট যে এটি বাংলাদেশ সরকারকে ঘামতে বাধ্য করছে। প্রদ্যোৎ মাণিক্য যে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন তা হল চট্টগ্রাম। চট্টগ্রাম হল পাহাড় এবং বন দ্বারা বেষ্টিত। বাংলাদেশের একটি অঞ্চল ভারতে ত্রিপুরা এবং মিজোরামের সীমান্তবর্তী। ইতিহাস সাক্ষ্য দেয় যে ১৯৪৭ সালে দেশভাগের সময় চট্টগ্রামের মানুষ এবং এর উপজাতিরা পাকিস্তানে যোগদানে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছিল। সেখানে বসবাসকারী চাকমা, গারো এবং ত্রিপুরী উপজাতিরা ভারতীয় তেরঙ্গা উত্তোলন করে ভারতে যোগদানের আবেদন জানিয়েছিল। তবে সেই সময়ে করা ভুলের কারণে পূর্ব পাকিস্তানের এই অঞ্চলটি এখন বাংলাদেশের। প্রদ্যোৎ মাণিক্য এই অত্যন্ত বেদনাদায়ক বিষয়টি স্পর্শ করেছেন। তিনি বর্ণনা করেছেন যে কিভাবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনে বসে ভারতের শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক করিডোর নামেও পরিচিত, কেটে ফেলার কথা বলেছিলেন। ইউনুসের যুক্তি ছিল যে এই করিডোরটি কেটে ফেলা হলে সমগ্র উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ফলে চীন বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পাবে। এর পাল্টা জবাবে প্রদ্যোৎ মাণিক্য বলেন, আপনি যদি আমাদের মুরগির গলা কেটে ফেলার কথা বলেন, তাহলে আমরা আপনার পুরো চট্টগ্রামকে আপনার থেকে আলাদা করে দেব। এটি কেবল ফাঁকা কথা নয়। আজও চট্টগ্রামে প্রচুর সংখ্যক উপজাতি সম্প্রদায় বাস করে, যারা বাংলাদেশী সরকারের অত্যাচারে বিরক্ত। প্রতিদিন বৌদ্ধ মঠ ভেঙে ফেলা হচ্ছে, হিন্দু মন্দিরগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। প্রদ্যোৎ মাণিক্য বলেন যে চট্টগ্রামের মানুষ এখনও আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত সরকার যদি সামান্য সাহায্য, এমনকি সামান্য কৌশলগত সহায়তাও প্রদান করে, তাহলে চট্টগ্রামের বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে খুব বেশি সময় লাগবে না।
আর যদি চট্টগ্রাম চলে যায় তাহলে বাংলাদেশের কোনো বড় বন্দর থাকবে না, এমনকি এর অর্থনীতিও টিকে থাকতে পারবে না। এটি একটি মাস্টার স্ট্রোক যা চীন এবং পাকিস্তান উভয়কেই চুপ করিয়ে দিতে পারে। কিন্তু প্রদ্যোৎ মাণিক্যের ক্রোধ কেবল জমির টুকরোতেই সীমাবদ্ধ নয়, তিনি বাংলাদেশের ভণ্ডদেরও উন্মোচন করেছেন, যারা ভারতের সম্পদ খায় এবং তবুও বিশ্বের অহংকার প্রদর্শন করে। তিনি তীব্রভাবে বলেছেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে আসে। তারা আমাদের এইমস এবং অন্যান্য বড় হাসপাতালে ভিআইপি চিকিৎসা পায়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে শিশুরা পড়তে আসে। আমরা তাদের বৃত্তি এবং থাকার ব্যবস্থা করি। আর বিনিময়ে আমরা কি পাই? নির্যাতন। প্রদ্যোৎ একটি বাক্য উদ্ধৃত করেছেন, যেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের উপহাস করে। তারা বলে, এই লোকেরা গোমূত্র পান করে, আমরা তাদের গরুর মাংস খাওয়াব। প্রদ্যোৎ মাণিক্য ভারত সরকারকে সরাসরি প্রশ্ন করেছিলেন, আমরা কেন এই সব সহ্য করছি? তার পরামর্শ স্পষ্ট, ভিসা বন্ধ করুন। হ্যাঁ, তিনি দাবি করেছিলেন যে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা, ছাত্র ভিসা এবং পর্যটন ভিসা অবিলম্বে বাতিল করা হোক। যেদিন ভারত তার হাসপাতাল এবং কলেজের দরজা বন্ধ করে দেবে, সেদিন ঢাকার ধনী এবং রাজনীতিবিদরা তাদের মূল্য বুঝতে পারবে। যখন ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখে এই লোকেরা, তাদের অসুস্থতার চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠবে এবং বিশ্বের কোনো দেশ তাদের ভারতের দেওয়া সাশ্রয়ী মূল্যের এবং সর্বোত্তম চিকিৎসা প্রদান করবে না, তখন তারা তাদের ভুল বুঝতে পারবে। প্রদ্যোৎ বলেন, আমরা তাদের সাথে অতিথি দেব ভব, ঈশ্বরের অতিথির মতো আচরণ করি, এবং তারা আমাদের নিজস্ব বাড়িতে আগুন লাগানোর কথা বলে। এখন এই আতিথেয়তা বন্ধ করার এবং তাদের সাথে শত্রুর মতো আচরণ করার সময় এসেছে। এবার আসা যাক সেই আল্টিমেটাম সম্পর্কে, যা বাংলাদেশি হাইকমিশনের ঘুম কেড়ে নিয়েছে। প্রদ্যোৎ মাণিক্য আগরতলায় বাংলাদেশি হাইকমিশনের বাইরের কার্যকলাপ সম্পর্কে অত্যন্ত আক্রমণাত্মক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমি মিডিয়ার সামনে বলছি, যদি আমাকে এবং আমার দল টিপ্রামো থাকে মাত্র ১ ঘণ্টা, হ্যাঁ মাত্র ৬০ মিনিট সময় দেওয়া হয়, তাহলে আমি আগরতলায় বাংলাদেশি হাইকমিশনারকে ২০ মিনিটের মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঢাকায় ফেরত পাঠাবো। এই বিবৃতি উত্তর পূর্বের মানুষের মধ্যে ইতিমধ্যেই যে ক্ষোভ তৈরি হয়েছে তা প্রতিফলিত করে। তারা সীমান্তের ওপারে তাদের ভাইদের, চাকমা, হজ এবং বাঙালি হিন্দুদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা প্রত্যক্ষ করছে। এই ক্রোধ এখন আগ্নেয়গিরির মতো ফেটে যেতে প্রস্তুত। প্রদ্যোৎ মাণিক্য স্পষ্ট করে দিয়েছেন যে ভারত সরকার যদি কূটনৈতিক সৌজন্যের বশবর্তী হয়ে নীরব থাকে, তবে এর অর্থ এই নয় যে জনগণ নীরব থাকবে। তিনি ভারতীয় বুদ্ধিজীবী এবং নেতাদেরও সমালোচনা করেছেন, যারা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষে কথা বলছেন। আপনারা হয়তো জানেন যে অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান মৌলবাদী সরকার এবং সেখানকার জনতা ক্রমাগত দাবি করছে যে ভারত হাসিনাকে হস্তান্তর করুক, যাতে তারা মুজিবুর রহমানের মূর্তির মতোই তার পরিণতি ঘটাতে পারে। ভারতের কিছু লোক আরও বলছে, কেন তুমি ঝামেলা করছো, তাকে ফিরিয়ে দাও। প্রদ্যোৎ মাণিক্য এই বিষয়ে একটি দুর্দান্ত যুক্তি দিয়েছেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তাহলে আমরা কি আগামীকাল দালাই লামাকে চীনের হাতে তুলে দেব? কেবল চীন আমাদের ওপর রাগান্বিত বলে। এটি একটি গভীর বিষয়। ভারতের ইতিহাস রয়েছে যে কেউ আমাদের কাছে আশ্রয় চায়, সে পার্সি, তিব্বতী অথবা এখন শেখ হাসিনা হোক না কেন। প্রদ্যোৎ বলেন যে তিনি আমাদের বন্ধু। তার শাসনামলে ভারতের স্বার্থ রক্ষাকারী একজনকে আমরা কিভাবে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারি। আজ যদি ভারত শেখ হাসিনাকে চাপের মুখে আত্মসমর্পণ করে, তাহলে বিশ্বজুড়ে একটি বার্তা যাবে যে ভারত তার বন্ধুদের পাশে দাঁড়ায় না। তাহলে আগামীকাল যে কোনো প্রতিবেশী নেতা ভারতের পাশে দাঁড়াতে ভয় পাবে। এটি কেবল একজনকে বাঁচানোর জন্য নয়, এটি ভারতের বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাসঘটকতার প্রশ্ন। যারা হাসিনার প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছেন, তারা আসলে ভারতের পররাষ্ট্রনীতির মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করছেন। এখন সময়ের তাৎপর্য বুঝতে পারেন। প্রদ্যোৎ মাণিক্য সতর্ক করে দিয়েছেন যে আগামী ২ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নির্ধারিত এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এটা নিশ্চিত যে ক্ষমতায় আসা যে কোনো নতুন সরকার পাকিস্তান এবং চীনের সম্পূর্ণ পুতুল হবে। জামায়াতে ইসলামীর মতো উগ্রপন্থী সংগঠন ক্ষমতা দখল করতে চাইছে। যদি এটি ঘটে, তাহলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের জন্য হুমকি বহুগুণ বৃদ্ধি পাবে। এই রাজ্যগুলি ৩ দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। যদি ঢাকায় একটি ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে উত্তর পূর্বে জঙ্গিবাদ পুনরায় আবির্ভূত হতে পারে। অস্ত্র ও মাদক পাচার বাড়তে পারে। এই কারণেই প্রদ্যোৎ মাণিক্য বলছেন, আমাদের অপেক্ষা করার সময় নেই।
আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। নির্বাচনের আগেই আমাদের বাংলাদেশকে একটি বার্তা দিতে হবে যে লাল রেখা অতিক্রম করলে ভয়াবহ পরিণতি হবে।